তো এখানে কারে আশা করেছিলি? সাদের এমন কথায় পিহু কি বলবে বুঝে উঠতে পারে না, চুপ হয়ে যায়। পিহুকে চুপ থাকতে দেখে সাদি বলে ওঠে, কি? আমার উত্তর দিলি না কেন? পিহু মুখ নিচু রেখে মিনমিন করে বলে, কি বলবো? পিহুর এমন মিনমিন করা শুনে সাদের রাগ উঠে মাথায়। তবে সকাল সকাল রাগ করতে চায় না, তাই ঠান্ডা কণ্ঠে বলো, চোখে পানি কেন? পিহু চুপ রইল। পিহুর চুপ থাকা সাদের কাছে সব উত্তর পাওয়া হয়ে গেল। তবে পিহুর নিস্তব্ধতা সাদের খুব রাগ লাগে। যদি কথা ঘুরাতে এবারে একটু শক্ত কণ্ঠে বলে, তোর নাবিলের সাথে সম্পর্ক কিসের? নাবিলের কথা শোনা মাত্রই পিহু কেঁপে ওঠে, ভূত দেখার মতো চমকায় মনে মনে। এখন কি উত্তর দিবে? পিহুকে চুপ থাকতে দেখে সাদি ভারী কণ্ঠে আবারও বলে ওঠে, বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? পিহু চুপ থাকে, কোনো কিছু বলতে পারে না। কাল রাতে সাদি তার কিছু ছেলেপুলের কাছ থেকে নাবিলের বায়োডাটা নিয়েছে, শুধুমাত্র পিহুকে চিনে বলে। তারপর দেখে খেলা অন্য জায়গায় খেলা হচ্ছে। সাদির তখনই রাগ হয়, তবে প্রকাশ করে না। রাতেই মনে হচ্ছিল পিহুকে গলা চেপে দিতে আর নাবিলকে মেরে দিতে, তবে সে তো সম্ভব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদির মাথায় রক্ত উঠে যায়। দরজার পাশ থেকে রুমে ঢুকে আসে। সাদিকে রুম থেকে আসতে দেখে পিহু জড়সড় হয়ে যায়। ভয় পায় সে সাদিকে, আর আজ নাবিলের বিষয় জানতে চাচ্ছে। সাদির পিহুর ঠিক এক হাত দূরে এসে থেমে খুব কষ্টে ঠান্ডা গলায় বলে, শেষবার বলছি, নাবিলের সাথে তোর কিসের সম্পর্ক? পিহু জানে এবার উত্তর না দিলে তাকে কয়েকটা জোরালো চরের স্বাদ নিতে হবে, তবে পিহু তাতেও রাজি। তাও এই নাবিলের বিষয় বলবে না, কারণ সে জানে নাবিল কিছু বলছে কি আদৌ সাদিকে। এখন যদি পিহু উল্টাপাল্টা কিছু বলে, ওদিকে নাবিল যদি অন্য কিছু বলে, তবে দুজনেই ধরা খেয়ে যাবে। সেজন্য পিহু হাঁটুর ভিতরে মুখ গুজে আরও জড়সড় হয়ে যায়। সাদি পিহুর চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে যায়। তার দুটো জিনিস খুব অপছন্দ। প্রথম, কেউ তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলে, আর দ্বিতীয়ত কেউ তার জিনিসে চোখ দিলে। হঠাৎ পিহু অনুভব করে বাতাসে ভাসছে সে, সাথে পুরুষের একটা গন্ধ তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে। পিহু চোখ পিটপিট করে খুলতেই চোখের সামনে সাদির মুখের এক পাশ টের পায়, প্রচণ্ড গম্ভীর। তখন সাদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পিহুকে জোরে করে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। এদিকে পিহু সাদির কোলে নড়ে উঠে ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। সাদি খুব শান্তভাবে নিচে একবার তাকিয়ে পিহুকে নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার কাছে এসে বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে পিহুকে। তারপর সাদি গটগট হেঁটে গিয়ে দরজার ছিটকানি সবগুলো লাগিয়ে দেয়, সাথে জানালা দরজা সব লাগিয়ে লাইট জ্বালিয়ে দেয়। সাদির এমন করা দেখে পিহু ভয় পেয়ে যায়। এদিকে বিছানায় পড়ে নিজের কোমরে বেশ ব্যথা পেয়েছে পিহু। চোখের কোণে পানি এসে জমা হয়। সাদির এবার পিহুর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ায়। তারপর পিহুকে পরখ করে শান্ত কণ্ঠে বলে, এই মেয়ে, তোর ওড়না কই? সাদির কথায় পিহু নিজের দিকে তাকায়। এতক্ষণ তো গায়ে ওড়না ছিল, এখন কই গেল? পিহু তাড়াতাড়ি করে দু হাত বুকে জড়িয়ে ধরে সাদির কমফোর্টারটা টেনে নিল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার ছোট সপ্তদশীর দিকে। সাদির নাবিলের কথা মনে পড়তে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, মুখের ভাব গতি শক্ত হয়ে গেল। সাদি এবার বেশ কঠিন কণ্ঠেই বলল, এবার বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? এবার না বললে তোরে মেরেই ফেলবো। পিহু কেঁপে ওঠে। তবে কি বলবে সে? যে নাবিল তার বয়ফ্রেন্ড? না, এই কথা বললে সাদি তাকে মেরে ফেলবে। পিহু এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। এটাই একমাত্র উপায়। পিহুর এমন কান্না দেখে সাদি বেড সাইডে রাখা কাচের পানির জগটা ছুঁড়ে মারল মেঝেতে। সাথে সাথে বিকট শব্দে ভেঙে গেল জগটা। পিহুর কান্না থেমে গেল। সাদির রাগ দৃষ্টি দেখে পিহু আস্তে করে বলে উঠল, নাবিল ভাই হলো জেরিনের ভাই। জেরিন কে? নাবিল ভাইয়ের বোন। জেরিন তোর কি হয়? বেস্ট ফ্রেন্ড। তো নাবিল তোর কি হয়? ভাইয়া। তোতলাচ্ছিস কেন? কই? তো আজকাল মানুষ ভাইয়ের সাথে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয়। বাহ! কথাটা বেশ ব্যঙ্গ করেই বলে সাদি। তবে পিহুর আত্মা কেঁপে ওঠে। পরশু রাতে নাবিল ওর বন্ধুদের সাথে ডিনার নেয়ার কারণে স্ট্যাটাস দিয়েছিল, সেটা ডিলিট করতে মনে নেই। পিহুর চুপ থাকা দেখে সাদির রাগ উঠে, তবে কিছুই বলে না। মাথা গরম। মেয়েটা এখন কথা না বলে নির্ঘাত মার খেয়ে অসুস্থ হয়ে যেত। সাদি শান্ত দৃষ্টিতে রেখে আবার বলল, তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ার। তোর বয়স কত?
17 বছর। কয় মাস? 9 মাস। ওহ, তোরে কৈফিয়ত দিব কেন? সাদির কথায় পিহু কেঁপে ওঠে, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে, চোখে পানি কেন? আমি কিছু বলেছি? আপনি চাচিকে বলে দিবেন সব, উনি খুব কষ্ট পাবে, দয়া করে বইলেন না। সেটা আমার ব্যাপার, তুই যা এখান থেকে, রাগাস না। পিহু সাদির হাত ধরে ফেলে, পিহুর চোখে এক ফোঁটা অশ্রু এসে পড়ে সাদির হাতে। পিহু কেঁদে ফেলে। সাদি বিরক্ত, রাগ মিশ্রিত এক অনুভূতির শিকার, এক নিষিদ্ধ চাহনা তার মনে উতলে পড়ছে। সাদি পিহুর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে সপাটে চর বসালো পিহুর গালে। পিহুর টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। সাদিও বুঝল না, নাবিলের ব্যাপার মাথায় আসলেই কেন তার প্রচণ্ড রাগ হচ্ছে। শেষ করে দিতে ইচ্ছে করে সব কিছু। সাদির জ্বর খেয়ে পিহু হতভম্ব, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। সাদি বেশ ভারী কণ্ঠে বলে উঠল, আমার রুম থেকে বের হ, আই সে গেট আউট। সাদির কথা পিহুর কানে গেল না, তবে পিহুর প্রচণ্ড রাগ হলো, সাথে প্রচণ্ড অভিমান। তবে অভিমানটা কার উপরে হলো? হয়তো নিজের উপরে। সাদি পিহুর হাত ধরে জোরে টেনে উঠে দাঁড় করালো, তবে পিহুর সাদা মুখশ্রী কাঁদমতে কাঁদতে লাল বর্ণ ধারণ করছে। সাদির সেদিকে তাকিয়ে মায়া হলো, তাই ধীর কণ্ঠে বলল, মার না খেতে চাইলে বের হ আমার রুম থেকে। পিহুর তো আর মন চলছে না, ভেঙে যাচ্ছে হৃদয়। খুব কষ্ট হচ্ছে, সব কথা মনে পড়ছে, অল্প করে যত কষ্টের কথা। পিহুর রাগ হয় সেটা নিজের উপর, এমন পরিবারে জন্ম নেওয়ার জন্য। প্রচণ্ড রাগ। পিহু উল্টো পাশ ঘুরতে সাদির চোখ গেল পিহুর ঘাড়ের পাশ দিয়ে কয়েকটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। সাদি কিছু না ভেবে পিহুর গাড়ে হাত দেয়। সাদির হাত দিতে দেরি, তবে পিহুর ঘুরে সাদিকে চড় দিতে দেরি হয় না। পিহুর আগের বসে বেশ জোরেই চড় লাগায় সাদির গালে। সাদি চোখ বড় করে তাকায়। পিহু বেশ কঠিন কণ্ঠেই বলে, এখন কি আবার আমার শরীর লাগবে আপনার? 3 বছর আগে এই মেয়েটাকে একবার নরক যন্ত্রণা দিয়ে ভালো লাগেনি আপনার? পুরো বিয়েবাড়ির মানুষের সামনে অপদস্থ হয়েছি আমি, এখন আবার একা পেয়ে রাগ ঝাড়বেন আমার শরীরের উপর? কি পেয়েছেন? কি আপনি? আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি, আমার সব কিছু কেড়ে নিচ্ছেন। আপনি সব কিছু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি। পিহু আর কিছু বলার আগেই সাদি ঠাস ঠাস করে পরপর 2টা চড় মারে পিহুর নরম গালে। সাথে সাথে ছিটকে দূরে চলে যায় পিহু। চোখ ছাপিয়ে পড়তে থাকে নোনা জল। ভূমিকম্পের ন্যায় নাড়িয়ে দিয়েছে সাদি তার গালকে, যেন গালের সব দাগগুলো খুলে এক্ষুনি বের হয়ে চলে আসবে। পিহু কিছু বলতেই পারে না। তার আগে সাদি প্রচণ্ড রাগে পিহুর লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে কঠিন রাগী কণ্ঠে বলে ওঠে, ইউ আর এ ব্রেনলেস গার্ল। এই তুমি কি বললি? তোরে আমি ছুঁতে চাই বলে তোর গায়ে হাত দিচ্ছি? সাদি পিহুর গাল চেপে রেখেই ঘাড়ে হাত দেয়, সেই রক্তমাখা স্থানে হাত দেয়। পিহু চোখ বন্ধ করে নেয়। তখন বিছানা থেকে আলপিন ফুটে গিয়েছিল ঘাড়ে, সেটা ভুলে গিয়েছিল। সাদি রক্ত এনে পিহুর সামনে ধরে দেখায়। পিহুর গাল ধরায় ওর চোখ দিয়ে বাঁধাহীনভাবে পানি পড়ছে। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ভেদ করে হাত গালের ভিতরে প্রবেশ করবে। সাদি পিহুকে ছেড়ে দেয়। পিহুর রাগ কমা যেমন আরও বেড়ে যাচ্ছে। খুব কষ্ট হলে যেমন রাগ বাড়ে, ঠিক সেটা পিহুর ক্ষেত্রে হচ্ছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পিহুকে ছেড়ে দেয়। সাদি পিহুকে ছেড়ে দিতেই পিহু আবারও বলে, কি হলো, মারবেন না আমাকে? মেরে ফেলুন আমারে। আমারে তো মেরে ফেলতেই চান। মরছি না আমি, তাই রাগ হচ্ছে আপনার। আরও জোরে মারেন আমাকে। এবার সাদির রাগ আকাশে উঠে যায়। যদিও রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল, তবে তার হয় না। ঠান্ডার মাঝেও গা থেকে টি শার্ট একটানে ছিঁড়ে খুলে ফেলে ছুঁড়ে মারে মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হয় সাদির জিম করা খালি বক্ষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। বাইরের কান্ট্রি এমনিতেও অনেকে তো সাদির উপর ক্রাশ খাওয়া পাবলিক ছিল। সাদির এই অবস্থা দেখে পিহু গা পুড়ে যায়। সাদি পিহুর মুখ আবার চেপে ধরে, সাথে এক হাত দিয়ে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে পিহুর দিকে ঝুঁকে যায়। পিহুর আর বাদ মানে না, ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। সাদি রাগে গর্জে উঠে বলে, তোরে সত্যিই মেরে ফেলবো, কুত্তার বাচ্চা। তুই নাবিলের সাথে পার্কে কেন গেলি? ও তোর কি লাগে?
আমার কষ্টে করে তোলা রাজত্বে ওই নাবিল বসবাস করবে? তার আগে আমি রাজত্ব ধ্বংস করে দেব। পিহু জানত সব কথা আজ উঠবেই। আজ সকালে সে হেসেছিল বলে আজ এখন কপালে এত দুঃখ। পিহু মুখ চাপা অবস্থাতেই বলল, আমারে ছাড়েন। অস্ফুট স্বরে। এতে সাদির রাগ আরও দ্বিগুণ হলো। সাদি আরও রেগে বলে ওঠে, তোর জন্যই আমার জীবন শেষ হয়েছে। আমাকে 3টে বছর পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তুই কি বলি? তোকে শোয়ার জন্য আমি বসে থাকি? এই শোন, তোর মতো হাজারটা রাস্তায় পাওয়া যায়। তুই আসিস বলেই এত প্যারা আমার লাইফে। ভালো মুখ দেই বলে যা ইচ্ছা অপবাদ দিবি? কি আছে তোর এই শরীরে? কিছুই নেই। চলে যেতে পারিস না আমার বাপ মার দিকে? চাস কেন? লজ্জা করে তোর? বের হ। নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আমারটাও চাই? সাদি পিহুর গাল ছেড়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়। কি থেকে উল্টাপাল্টা বলছে সে জানে না, তবে একটাও তার মনের কথা ছিল না। এদিকে পিহু শান্ত হয়ে যায়, চোখের মনে শান্ত। সাদি দূরে সরে যেতেই পিহু উঠে বসে। সাদির শেষ কথাগুলো পিহুর বুকে তীরের মতো বিঁধেছে। আসলেই তো, সে কেন আছে এখানে? আর তার বাপ মাকেই কেন চাচ্ছে? সাদি রাগ কন্ট্রোল করার জন্য গ্লাসে থাকা পানিগুলো ঢকঢক করে খেয়ে নেয়। পিহু শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর উল্টো দিকে ফিরে থাকা সাদির দৃশ্যমান পিঠের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে ওঠে, বুঝলেন, আমি যখন আমিহীন একটা পুরো পৃথিবী আপনাকে উপহার দিয়ে চলে যাব, ঠিক সেদিন বুঝবেন আমার শূন্যতা। পিহু হেঁটে চলে আসতে চায় দরজার দিকে, তবে পা যেন চলছে না। খুব কষ্ট হচ্ছে তার। আঘাত যখন বুকে গিয়ে লাগে তখন আর কিছু ভালো লাগে না। একটা কথা কত বড় আঘাত দিতে পারে সেটা পিহুর শিরায় শিরায় উপলব্ধি করতে পারছে। সাদি বিছানায় বসে পড়ে। কি থেকে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারছে না, হয়তো একটু বেশিই করছে সে। পিহু ধীরে ধীরে দরজার কাছে এসে একটানে দরজার ছিটকানি খুলে ফেলে। রুম থেকে বেরিয়ে গেল। সাদি এক পলক সেদিকে তাকিয়েও কিছুই বলল না। পিহু রুম থেকে বেরিয়ে কিছু দূর যেতেই নিচ থেকে আতিয়া বেগম পিহু ডাকলেন, তবে অভিমানী পিহুর পা দাঁড়ালো না। সোজা ছাদে উঠে গেল পিহু। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। পিহু ছাদে পা রাখতেই কাক ভেজা হয়ে গেল। ছাদের শেষ মাথার এক কোণে গিয়ে রেলিং ঘেঁষে বসে পড়ল। প্রচণ্ড অভিমান মনে তার, কার উপর? হয়তো নিজের ভাগ্যের উপর। পিহু বৃষ্টির মাঝে আবারও চোখের পানি ছেড়ে দিল। ছোটবেলায় শুনেছে বৃষ্টিতে ভিজে কাঁদলে নাকি এই বৃষ্টির পানির সাথে মনের কষ্টগুলো ধুয়ে চোখে যায়। পিহু কাঁদতে থাকে আর মনের কষ্টগুলো আল্লাহকে বলতে থাকে। পিহু মনে মনে ভেবে নেয়, যার জন্য এত কিছু, সেই নাবিল ভাইয়ের সাথে আর দেখা করবে না। সব বলে দিয়ে এত মার খাওয়ালো, তাকে বেঁচে থাকতে আর কথা দূরের চোখের সামনেও যাবে না। সাদের সামনে থেকেও এড়িয়ে চলবে, আর তার বাবা মাকে কখনো ডাকবে না। সে তো এতিম। এর মতো যার মা বাবা নেই তার আবার বাবা মা ডাকার শখ রাখতে নেই। পিহুর খুব কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যায়। পিহুর চোখ লাল হয়ে গেছে, মাথাটাও ব্যথা। তবুও ছাদের রেলিং ঘেঁষে বসে থাকে। টপ টপ করে বৃষ্টির স্নিগ্ধ পানির ফোঁটা মুখে এসে পড়ছে, চোখের পানির সাথে মিশে চলে যাচ্ছে। সাদির হঠাৎ করে পিহুর বলে যাওয়া কথাটা মস্তিষ্কে নাড়া দেয়। মুহূর্তেই মনে হয় সে কত বড় ভুল করেছে। নিজের উপরেই নিজের রাগ হয়ে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যখন প্রচণ্ড রেগে যায় তখন উল্টোপাল্টা কথা বলে, আর সেটাই আজ পিহুকে বলেছে। সাদি বুঝেছে পিহু প্রচণ্ড কষ্ট পেয়েছে, তাই আর দেরি না করে গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বের হয়ে ভুল কিছু করে না বসে মেয়েটা। সাদি রুম থেকে বেরিয়ে আগে পিহুর রুমে ঢুকে পুরো রুম তছনছ করে খুঁজে যখন পায় না তখন নিচে যায়। নিচে সব খুঁজে না পেয়ে কিচেনে আতিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আম্মু, পিহু কই জানো? কেন, ওর সাথে তোর কি আবার? আরে বলো না, দেখছো কিনা? আতিয়া বেগম ছেলের দিকে তাকালো। উদ্বিগ্ন ছেলের দিকে তাকিয়ে তিনি কপাল কুটলো। তারপর বলল, দেখলাম করিডোরে আছে, আমি ডাকলাম, শুনল না। আর জানি না। আতিয়া বেগমের কথা শেষ হতেই সাদি উপরে চলে এলো। সাদ বারান্দা চেক করে সাদের দিকেই চলল।
সাদি রীতিমতো ঘামতে শুরু করেছে। সাদের গেটের কাছে এসে সাদির পা থমকে গেল। সাদি বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বিরক্ত হলো। নিশ্চয়ই পানিতে ভিজলে জ্বর আসবেই, আর এই মেয়েটা সাথে ভিজে চলছে। সাদি চারিদিকে চোখ বুলালো। যখন দেখতে পেল না, তখন হুট করে সাদের কর্নারে নজর পড়তেই আবার রাগে মাথা নাড়া দিয়ে উঠল। সাদা জামাটা ভিজে গায়ে লেপ্টে গেছে। পুরো কুঁজো হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কোমর সমান চুলগুলো পানিতে এসে পড়েছে। শীতে থরথর করে কাঁপছে। সাথী গেটের কাছে থেকেই ডাক দিল কয়েকবার, তবে পিহুর সাড়া পাওয়া গেল না। পিহু ইচ্ছে করেই উত্তর দেয়নি। সাদের যেন আজ রাগ কমবে না। এই মেয়েটা এত মার খেয়েও এর লজ্জা হয় না। সাদি পানিতে নেমে গেল। মুহূর্তে সেও ভিজে চাপ হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে এগিয়ে যেতে থাকলো পিহুর দিকে। পিহু তখনও হাঁটুতে মুখ গুজে ভিজেই চলেছে। কোনো দিকে তার হুঁশ নেই। চোখ দিয়ে এখনো পানি পড়ছে, অঝরে বাধাহীনভাবে। তবে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে। চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। সাদি পিহুর সামনে এসে কয়েকবার ডাকল, তবে পিহুর সারা শব্দ নেই। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পিহু যেন পণ করেছে আজ সাদির কথার কোনো উত্তর করবে না। সাদি পিহুর উত্তর না পেয়ে রেগে গেল। এমনিতেই মেয়েটা বৃষ্টিতে ভিজছে, তার উপর সে ডাকছে, ইচ্ছে করে উত্তর দিচ্ছে না। সাদির রাগ লাগলো, তবুও নিজেকে শান্ত করে পিহুর বাহু ধরে পিহুকে দাঁড় করালো। সাথে সাথে পিহু ছিটকে সরে গেল। রেলিংয়ের গায়ে গিয়ে ধাক্কা খেল। ব্যথায় আহ করে উঠল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শান্ত কণ্ঠেই বলল, বৃষ্টিতে ভিজিস না, নিচে যা। পিহু কোনো প্রত্যুত্তর না করে রেলিংয়ে হেলান দিয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতে সাদির যেন রাগটা কোনোভাবেই কমছে না, আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাটিয়ে একটা চড় দিতে। তবে সাদি শান্ত থাকলো। আবারও বলল, পিহু, আই রিপিট, নিচে যা, জ্বর আসবে তোর। পিহুর কোনো হেলদোল হলো না। চুপচাপ দাঁড়িয়েই রইল। মনে হলো কাঠের কোনো পুতুল, শুধু দেখছে মানুষ। সাদি এবার আর নিজের শান্ত ভাব ধরে রাখতে পারল না। সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবেই, কঠিন জ্বর আসবে। আর সে আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলেছে। সাদি শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল, পিহু, রাগাস না, আমি নিচে যেতে বলেছি। তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল। আকাশের দিকে একটু চেয়ে নিচের দিকে চাইল। পেছনের মানুষটার উপর তার প্রচণ্ড অভিমান। তাকে খুব কষ্ট দিয়েছে। পিহু কখনো ভেঙে পড়ার মেয়ে না, সে সবসময় স্ট্রং। তবে আজ সাদির কথাগুলো তার ছোট্ট পিঞ্জরে তীরের মতো গেঁথে গিয়েছে। খুব কষ্ট হয়েছে তার। পিহুকে অন্যদিকে ঘুরতে দেখে সাদি রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর কঠিন কণ্ঠে বলে উঠল, স্টুপিড, কানে কথা যায় না, তোরা না নিচে যেতে বলেছি। সাদির শক্ত হাতের চড় খেয়ে পিহুর বৃষ্টিতে ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইল। তবে সাদি যেহেতু পিহুর বাহু ধরে আছে, সেজন্য পিহু আর পড়ল না। পিহু এক হাতের বাহু দ্বারা চোখগুলো ঢলে ভালো করে সাদির দিকে তাকালো। মুহূর্তেই নিজের কণ্ঠে রাগের আভাস নিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? মানে? আমার পিছনে পড়ে আছেন কেন আপনি? তোরে আমি নিচে যেতে বলেছি পিহু। আমি যাব না। কি করবেন? লাস্টবার বলছি, নিচে যা, রাগাস না, আমার ভালো হবে না কিন্তু। আর কি ভালো হওয়ার আছে? আমি নিচে যাব না। সাদি জোরে জোরে কয়েকটা শ্বাস টানল। সে জানে আজ তার সর্দি, জ্বর বাঁধবে, সাথে কাশি। পানির মাত্রা বেড়ে চলেছে। সাদি জানে এই মেয়ে এভাবে শুনবে না। তবে একটা মেয়েকে আর কত মারবে সে? নিজের কাছে খুব খারাপ লাগছে। তবে এখন এরে নিচে নিয়ে যাবে কিভাবে? সাদি যথাসম্ভব কণ্ঠ হাতে নামিয়ে বকে উঠল, পিহু, জেদ ধরিস না, জ্বর আসবে এত ভিজলে, নিচে যা। হাসালেন? মানে? আমাকে নিয়ে আপনার এত ভাবা লাগবে না। আমি ভিজবো, সারাদিন ভিজবো। পিহু, নিচে চল। যাব না, বললাম না। সাদি পিহুর কথা শুনল না। পিহুর হাত ধরে ফেলল। হাত ধরে টান দিতেই পিহু প্রচণ্ড রাগ, ঘৃণায় মিশ্রণের এক অনুভূতি নিয়ে জোরে ঝাড়া দিয়ে সাদির হাত ছাড়িয়ে নেয়। সাদি অবাক হয়, তবে ভাবভঙ্গি দেখে মনে হয় সব স্বাভাবিক। সাদি কিছু বলতে যাবে তার আগেই পিহু বলে উঠল,
শোবে না আমায়। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে কলঙ্কিতই করতে পারে। সাদি তবুও পিহুর হাত আবার ধরতে গেলে পিহু এবার সাদির কলার চেপে ধরে। সাদি শান্ত দৃষ্টিতে পিহুর দিকে তাকায়। তারপর পিহুর ধরে রাখা নিজের টি শার্টের কলারের দিকে তাকায়। পিহু তেজি কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি আপনার? লজ্জা করছে না? এত কিছু বলেও কি চান আপনি? পিহু আর কিছুই বলতে পারল না। সাদি পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। পিহুর চোখ বড় বড় হয়ে যায়, ছটফট শুরু করে দেয়। তবে সাদি একেবারে ঠেসে ধরেছে পিহুকে। চাইলেও পিহু ছাড়া পাবে না। সাদি চোখ বুঝে পিহুর ঠোঁটজোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। এদিকে পিহুর চোখ দিয়ে আর পানি পড়ছে না। পিহুর রাগ হয়, চোখের ভিতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন কিসের আগুন পিহু বোঝে না। পিহু সাদির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয়। একটু ছাড়া পেতেই সাদি বিরক্ত হয়। ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। সাদি বৃদ্ধা আঙুল দিয়ে সুনিপুণ ভাবছে মুছে নেয় রক্ত। তারপর পিহুর দিকে তাকাতেই ঠাস করে পিহু একটা চর বসিয়ে দেয়। চরটা বেশ জোরেই লাগে সাদির গালে। তবে চাপদারির কারণে তার দাগ ফুটে ওঠেনি মুখে। পিহু ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, সি, ঘৃণা লাগছে রীতিমতো। আপনার ক্যারেক্টারের সমস্যা আসলেই। কি পেয়েছেনটা কি আমাকে? মেরে ফেলবেন এবার? কতজন মেয়ের এভাবে নষ্ট করছেন? আমাকে অন্তত এবার একটু বাঁচতে দিন, ছাড়ুন আমায়। পিহুর কথাগুলো শুনে সাদির রাগ বাড়িয়ে দিল। হ্যাঁ, সে একটা ভুল করেছে। তার ভুল এর মাসুল সে দিচ্ছে, আরও দিবে। তাই বলে তাকে বাজে চরিত্রে ইঙ্গিত দেওয়া? সে ছেলেটা আজ অব্দি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। তাকে নোংরা ইঙ্গিত করলেই মেয়ে? এটা ভেবে সাদির রাগ মাথায় উঠে গেল। সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে। সাদির মেজাজ এবার তুঙ্গে। পিহুর গালে ঠাটিয়ে পরপর দুইটা চড় দিল। এত বাজে মন্তব্য কোনো দিক কেউ করেনি, এই মেয়ে বা করলো। সাদের জ্বর খেয়ে পিহুর তুলিয়া ঘুরে উঠল। একে তো রাতে খায়নি, সকালে খায়নি, তার উপর সকাল থেকে এই মার খাচ্ছে। সাদি ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তোরে একদম জানে মেরে ফেলবো। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? বেশি লাই দেই বলে কি যা ইচ্ছা তাই বলবি? আমি বললেই দোষ? আসলে সত্যি বললে গায়ে লাগবেই, স্বাভাবিক। আমার ভাবতেই ঘৃণা লাগছে, বাবাই মামুনির মতো মানুষের ছেলে আপনি। সাথে সাথে পিহুর গালে আছড়ে পড়ে আরও একটা চর। পিহু এবার কান্না করে দেয়, আর সামলাতে পারে না। ভাঙা কণ্ঠে বলে, মারতে মারতে মেরেই ফেলেন। আমার দুনিয়ায় তো কেউ নেই, এতিম বলেই এত মারেন। সবাই আমারে ছেড়ে চলে গেছে আর আমাকে রেখে গেছে আপনার হাতের মার খেয়ে মরার জন্য। স্টপ, খুব মাথায় উঠেছিস। থাম, মার খাস না আর। কি স্টপ? আমারে মারতে খুব ভালো লাগে? আমি আছি বলে খুব বিরক্ত আপনি? আপনার বাবা মায়ের উপর ভাগ বসাই, তাই না? আমি না থাকলে ভালো হতো, তাই না? ওকে, নো প্রবলেম। আমার আর দেখবেন না। আমারে অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন, তাই আমি যা ইচ্ছে বলি, তাই না? আর বলবো না। কথাটুকু বলেই পিহু দুর্বল চিত্তে হেঁটে হেঁটে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। সাদি বুঝল, যা মাথায় এসেছে ফাও অকবক করেছে। সে আগেই বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে ইতিমধ্যে। সাদি পিছু তাকালো। পিহু নিচে চলে গেছে। এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল। হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল। কিছু পুলিশ জিজ্ঞাসা করছে। অন্য পাশে তার বাবা বসে আছে, আর তার মা কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে। নাবিলের ডান হাত আর বাম পা ভেঙে গিয়েছে। ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পড়ে ফিরছিল, তখন হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেয়। গাড়ির মধ্যে মিনিমাম ৫-৪ জন ছিল, যারা এক নির্জন স্থানে গিয়ে নাবিলকে বিনা কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে। সবার মুখেই কালো মাস্ক, সাথে চারিপাশ অন্ধকার হওয়ায় নাবিল কাউকে চিনতে পারেনি। হাত পা ভাঙার যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সেন্সলেস, তখন তাকেই হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ির সেই লোকেরা। আর একটু আগে সেন্স ফিরেছে। একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল, আপনার কি কাউকে সন্দেহ হয়? এমন মার্ডার টাইপ কেস করার চেষ্টা, কিডন্যাপ প্লাস মার্ডার। নাবিলের কণ্ঠে কাতরতা, কিছু বলতে পারছে না। পিহু রুমে এসে দরজা লাগিয়ে দেয় ঠাস করে। গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে মারে আদুরে। দরজায় ঠেস দিয়ে বসে পড়ে। বড্ড ক্লান্ত সে এখন এই জীবন নিয়ে। আর কত মার খাবে এই মানুষটার কাছে? সামনে পেলেই মারছে, আজ সকাল থেকে মেরেই চলছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার চিন্তা। মনমতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরও লাল হচ্ছে। শরীরে শক্তি পাচ্ছে না। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুড়ে দিয়ে বিছানার দিকে
তবে রাগ মিশ্রিত অবস্থায় ছুরির কারণে নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে গিয়ে সাথে সাথে ফ্যানের পাখায় বেঁধে যায়। পিহু সেদিকে তাকিয়ে এই দুঃখের মাঝেও একটু হাসে। ফ্যানের দিকে তাকিয়ে মনের মধ্যে কী চলছে নিজে বুঝতে পারে না। শরীর মন দুটোই একটু শান্তি চাচ্ছে। পিহু নিজের পড়ার টেবিলের পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপর দাঁড় করায়। তারপর সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পর জেরিন এলো দেখতে। তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল, দৃষ্টি করুন। এদিকে সেই সকাল থেকে পিহুর ফোন অফ। কথা বলতে বলতে কেটে গেল, আর ঢুকলই না। নাবিলের মা এখনও কেঁদে চলেছে একাধারে। একমাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো, যারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে? নাবিলের ভুল কি? জেরিনও চুপচাপ ভেবে চলছে, তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, তাহলে কারাই নতুন শত্রু? এমন মারা মেরেছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দেশে কয়েক মাসের জন্য। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে। বেশ কিছুক্ষণ থেকে নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন পিহুকে। মেয়েটা নিশ্চয়ই চিন্তায় আছে। না থাক, বলবো না। এমনিতেই নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহুর চিন্তা বেড়ে যাবে। তার চেয়ে না বলাই ভালো। ভয় এমন চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিক্সা ডেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করে। জেরিনও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে। আজ আর পড়া হলো না বৃষ্টির কারণে। তার উপর স্যার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে না। রিক্সা কিছু দূর যেতেই বিশাল বড় একটা জ্যামে আটকে যায়। জেরিন সবসময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরে যানজট মানে তার সারবার নয়। একবার বাদলে জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরের চেন খুলে নিজের স্মার্টফোন বের করে, আবার ঢুকিয়ে দেয় টাইম দেখে। এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক সোর্স সারা থাকে, আর জেরিন মেয়ে মানুষ, ধরতে পারবে না। জেরিন মোবাইলটি ব্যাগে ভরে রাখতে কোথা থেকে একটা 6-7 বছর বয়সী দুরন্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুঁজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগেই বাচ্চাটি বলে ওঠে, ভাই দিয়েছে। জেরিন বুঝল না কি ভাই কার ভাই দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইল, তবে কি মনে করে যেন ফেলল না। বাচ্চাটিকে দেখে মনে হলো পথ শিশু, গায়ে ময়লা জামা। হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে। যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা, খামের উপর ছোট্ট করে লেখা, প্রেরর জেরির টম। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের মনে, সাথে হাসিও লাগলো বেশ। জেরিন রাস্তার জ্যামের দিকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপর। রাস্তা এখনও বেশ যানজট, কখন ছাড়বে জানা নেই। জেরিনের যতদূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনেও আসতো না হসপিটালে দেখা করতে। আর এসে এই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুলল। যেহেতু এখানে মোবাইল চালানো রিস্ক, তাই চিঠি পড়েও টাইম পাস করা যাবে। আকাশ এখনও মেঘলা। চিঠিটা খুললো, খাম থেকে বের করতে করতে সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগে ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় লিটল জেরি, প্রথমেই তোমাকে বর্ষার স্নিগ্ধ সকালের একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের। তোমাকে লিটল জেরি বলেছি বলে রাগ করিও না, করলেও সমস্যা নেই। তোমার রাগে ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়। তুমি কি জানো? হয়তো জানো, নয়তো জানো না। তোমার আমি পুরো 7 মাস লক্ষ্য করেছি, তোমার খুব আশেপাশে থেকে। জানি কথাটা শুনে অবাক হয়েছ। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারোর, পরে দেখি না। তখন থেকেই রোজ তোমাকে ফলো করা আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারবো না। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম তোমার টম আর তুমি আমার জেরি। আমাদের খুনসুটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসই। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নবিতার ডোরিমনের মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনি তুমি ছাড়া গতি নেই। এই টম তার জেরিকে সবসময় লুকিয়ে দেখে যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করে চেনো। বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দিব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শুনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবা কিভাবে? ইতি, প্রণয় পুরুষ টম।
চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেলে গেল। খুব কাঁচা হাতে চিঠি লিখেছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আর একটু বড় হলে কি হতো? জেরিনের যেন আর একটু পড়তে ইচ্ছে করছে। আচ্ছা, এরপরে সে কি লিখত? এমনভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মনের মধ্যে খচখচ করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভিতর পুরে ব্যাগে ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে, রিকশা চলতে শুরু করে। তবে জেরিনের কৌতূহল কমল না। আচ্ছা, ছেলেটাকে আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চেনে? ধুর সাই, কি ভাবছি? সে আমাকে ফলো করে, তাহলে বাড়ি চেনারই স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরি ছেলেটাকে সেটা ভাবতে ভাবতে এসেছে। সাদিও সাদ থেকে নেমে আসে। তার মধ্যে হাঁচিতেও শুরু হয়ে গেছে। নাক হয়তো লাল হয়ে গিয়েছে। নিজের চোখ দিয়ে নিজেই বুঝতে পারছে যে লাল হয়েছে, যে কারণে চোখ ঝালা করছে। সাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটা কেমন মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেই যে একবার না হয় মাফ চাইবে। সাদি দূর থেকেই দেখতে পায় পিহুর ঘরের দরজা বন্ধ। সাদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয় এখন দরজা লাগিয়ে মরা কান্না জুড়েছে। করুক কান্না, এমনিতেও মন ঠিক হবে না। সাদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলেই সাদির রুম। দুজনের দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। সাদি পিহুর দরজার কাছে আসতেই ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। সাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, বোঝার চেষ্টা করলো কিছু। হুঁশ আসতেই সাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো, আর সাথে জোরে জোরে ডাকা শুরু করলো। সাদি উম্মাদের মতো দরজায় লাথি দেওয়া শুরু করলো। সাদির মনে পড়লে থাকলো পিহুর বলা কথাগুলো। বিশেষ করে পিহু সাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনাকে আফসোস করতে না হয়। সাদি তখন হেসে পিহুকে বলেছিল রাগের মাথায়, তুই যা তো, তোর জন্য আফসোস জীবনেও মনেও পড়বে না আমার। সাদির এমন চিল্লানো শুনে নিচতলা থেকে আতিয়া বেগম ছুটে এসেছে। কিছু বলার আগে তিনি খেয়াল করলো পিহুর দরজা বন্ধ। সাদি বেঝা শরীর নিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। আতিয়া বেগমের বুঝতে বাকি রইল না। ইলিয়াস চৌধুরী সিঁড়ি অব্দি এসে থেমে রয়েছে, আর আসতে পারছেন না তিনি। সাদি আতিয়া বেগমকে দূরে সরিয়ে গায়ের জোর দিয়ে দরজায় লাথি মারতেই দরজার ছিটকানি ভেঙে গেল। আতিয়া বেগমের আগে যদি ছুটে রুমে প্রবেশ করল। সাথে সাথে সাদির পা থমকে যায়। দুজনের চোখ স্থির হয়ে গেল। সাদি ভাঙা গলায় জোরে চিল্লিয়ে বলে উঠল, পিহু।